অনেকগুলো হ্যাসেল ফেস করতে হয়। বাংলাদেশের ফটোগ্রাফিটা মানুষ হয়তো অনেকে ওই অত ভালো চোখেও দেখে না। আমি আনন্দচন্দ্র শীল, আমি পিক ফটোতে একজন লিড সিনেমাটোগ্রাফার হিসেবে কর্মরত। সব সব খুব বড় বড় কোম্পানির পিছনে খুবই ছোট ছোট পদক্ষেপের ইতিহাস থাকে, আমাদেরও আছে। আমরা 2019-এর মধ্যে একটা টিম বা এরকম কিছু একটা করবো, এরকম একটা আমার মাথায় একটা আসে। প্রায় 3 থেকে 3.5 বছর আগে থেকে ফটোগ্রাফি করতাম। অলমোস্ট 2017 থেকে আমার স্টার্টিং। তো বিভিন্নভাবে ফিল্ড এক্সপিরিয়েন্স গেইন করে, বিভিন্নভাবে নিজেদের মার্কেট ভ্যালুয়েশন করার পরে হচ্ছে যে আপনার 2019-এ মানে করোনার কিছুদিন আগেই হচ্ছে যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা স্টার্ট করি। এর ভিতরে ধরেন 2জন মেম্বার দিয়ে আমরা স্টার্ট করা, অ্যাজ আ বিগিনিং টিম হিসেবে আমরা 2জন মেম্বার দিয়ে স্টার্ট করা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত আপনার ফিল্ড ওয়ার্কে দেখা যেত নিজেই হয়তো ফটোগ্রাফিও করতে হচ্ছে, নিজেই হয়তো সিনেমাটোগ্রাফিও করতে হচ্ছে। এরিয়াটা খুবই ছোট ছিল, ইকুইপমেন্টসের কিছু ল্যাকিংস ছিল, গ্যাজেটসের কিছু ল্যাকিংস ছিল। তো ওই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি নিজেই হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য ওভারঅল অনেক দিকেই নিজেকেই ছুটতে হতো। তো আস্তে আস্তে হচ্ছে যে এইভাবেই গত 3-4-5 বছর মিলিয়ে হচ্ছে যে নিজেদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দাঁড় করানো, টিমের একটা পোর্টফোলিও দাঁড় করানো, বিভিন্ন নতুন মেম্বার্স অ্যাড আপ হওয়া, অনেকে আসছে, অনেকে আমাদের সাথে ছিল, অনেকে আবার ভাবে হচ্ছে যে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ধরেন ফিল্ড ওয়ার্কের কথা যদি বলতে হয়, ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে ধরেন দেখা যায় অনেকগুলো হ্যাসেল ফেস করতে হয়। বাংলাদেশের ফটোগ্রাফিটা মানুষ হয়তো অনেকে ওই অত ভালো চোখেও দেখে না। বিভিন্ন পার্সপেক্টিভে দেখা যায় আপনার হচ্ছে মেট্রো সিটিগুলোতে একরকম পয়েন্ট অফ ভিউ মানুষের, আবার আমাদের যে মফস্বল শহরগুলো আছে ওখানে একরকম পার্সপেক্টিভ মানুষদের। আবার দেখা যায় অনেক রকমের কথা শুনতে হয়, মানে একটু হাস্যকর না, এম্বারেসমেন্ট, হ্যাঁ এম্বারেসিং কিছু কথা শুনতে হয়, যেগুলো আসলে শুনলে নিজের কাছে খুবই খারাপ লাগে। যেহেতু আমাদের এই প্রফেশনটা বাহিরের দেশে কিন্তু খুবই মেজর একটা ভূমিকা রোল করে বা প্লে করে। যেমন দেখা যায় যে একটা দেশের মধ্যে মিডিয়ার উপরে অনেক কিছুই নির্ভর করে। যদিও ফটোগ্রাফিটা মিডিয়ার সাথে অনেকটাই রিলেটেড, ওয়েডিং ফটোগ্রাফিটা মিডিয়ার সাথে অনেকটা রিলেটেড না, বাট আলটিমেট যে আমাদের যে ওয়ার্কিং যে সিস্টেমটা ওইটা একই, ধরনটা একই। দেখা যায় আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফি করি, ফটোগ্রাফির ভিতরে ধরেন ফ্যাশন ফটোগ্রাফি আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আছে, জার্নালিজম আছে, আপনার ওয়েডিং ফটোগ্রাফি আছে, অনেক রকমের বিভিন্ন বিভিন্ন সেক্টরস আছে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় আর কি যে খুব ইজিলি হচ্ছে যে মানুষ হয়তো এঙ্গেজ করতে পারে হচ্ছে যে ওয়েডিং ফটোগ্রাফিতে আমাদের দেশে, যেহেতু এখানে কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা ওইটা অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় হচ্ছে যে সিস্টেম্যাটিক ভাবে নাই। বাকি আদার যে ধরেন আপনি যদি জার্নালিজমে অ্যাজ এ ফটোগ্রাফার বা অ্যাজ এ সিনেমাটোগ্রাফার যদি আপনি হচ্ছেন যে অ্যাজ এ ক্যারিয়ার একটা বিল্ড আপ করতে চান, ওই ক্ষেত্রে দেখা যায় কি ওখানে বিভিন্ন আপনার কোয়ালিফিকেশনের ব্যাপার থাকে, বিভিন্ন আপনার লিমিটেশনস থাকে, আপনার কিছু কিছু বিষয়ে ফুলফিল করতে হয়, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তো অনেকে ওই ক্ষেত্রে হচ্ছে যে ঝরে পড়ে যায়। সবাই তো আর সবগুলো ধরেন কারো কাছে হচ্ছে যে আর্টের একটা পয়েন্ট অফ ভিউ আছে, মানুষটা খুবই আর্টিস্টিক, বাট হচ্ছে যে কোয়ালিফিকেশনের দিক দিয়ে হয়তো সে পিছিয়ে পড়ে আছে। এই অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো যখন আমরা এরকম ফিল্ড ওয়ার্কে যাই বা ক্লায়েন্টের বাড়িতে যাই, বা যেহেতু অ্যাজ এ ওয়েডিং ফটোগ্রাফার বা ওয়েডিং সিনেমাটোগ্রাফার যদি বলি, ধরেন আমরা একটা ক্লায়েন্টের বাড়িতে গেলাম, ক্লায়েন্টের বাড়িতে যাওয়ার পরে মানুষ সব মানুষের পয়েন্ট অফ ভিউ সমান না, সব মানুষের আপনার সাথে বিহেভিং ওয়েটাও সমান হবে না, এটাই স্বাভাবিক, এটা আমরা আশা করি। তো এগুলো নিয়ে মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে যে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে বেটার কিছু দেওয়ার। অনেক অপমানজনক কথা শুনতে হয়, তারপরেও জাস্ট ফর দি ক্লায়েন্ট আমরা অনেক কিছু সহ্য করে থাকি।